চ্যাম্পিয়ন্স লিগ জিতছেন, ক্লাব বিশ্বকাপ জিতছেন, লা লিগা, লিগ ওয়ান, কোপা লিবার্তাদোরেস, ব্রাজিলিয়ান লিগ, হেন কোনো জিনিস নাই ক্লাবের হয়ে জেতেন নাই। আবার জাতীয় দলের কথা ভাবেন, জাতীয় দলের হয়ে কনফেডারেশনস কাপ জিতছেন, জাতীয় দলের হয়ে অলিম্পিক গোল্ড মেডেল জিতছেন, কোপা আমেরিকারও জয়ী দলে ছিলেন। আপনি যদি ব্যক্তিগত পারফরম্যান্সের দিকে দেখেন, তাহলে কনফেডারেশনস কাপের সর্বোচ্চ গোলদাতা ছিলেন। দলকে জেতানোর পথে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। ইউসিএলে একবার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন, ২ বার সর্বোচ্চ অ্যাসিস্টকারী হয়েছেন। বিশ্বকাপে ব্রোঞ্জ বল জিতছেন একবার। ২ বার করে ব্যালন ডি'অর মঞ্চে উঠছেন ৩য় স্থানের পুরস্কার নিতে। এই যে প্রোফাইলটা, এই প্রোফাইল দেখার পরে আপনার কোনো খেলোয়াড়কে আন্ডার অ্যাচিভার বলে মনে হবে? এরকম একটা প্রোফাইল থাকলে দুনিয়ার যেকোনো খেলোয়াড় মঞ্চে উঠে বুক ফুলায় বলতে পারে যে, "আমি আমার সময়ের সেরা খেলোয়াড়দের একজন ছিলাম।" কিন্তু এই ছেলেটাকে আমরা এই কথাটা বলার সুযোগ কখনো দেই না। একটা হচ্ছে তার প্রতি খুব ইনজাস্টিস করে আমরা বলি ছেলেটা অপচয় হইছে। আরেকটা হচ্ছে ছেলেটার এর চেয়ে অনেক বেশি কিছু পাওয়ার ছিল বলে আমরা আসলে মন থেকেই বিশ্বাস করি। এই যেটুকু, এটুকুকেও বড় কম মনে হয়। মনে হয় বড় কম পড়ে গেল। ছেলেটা এর চেয়ে অনেক বেশি কিছু পেতে আসছিল এই পৃথিবীতে। সেই ছেলেটা প্রিন্স নেইমার। আপাতত আমরা বলতে পারি প্রিন্স নেইমারের একটা অধ্যায় শেষ হয়ে গেছে। আন্তর্জাতিক ফুটবলকে সে বিদায় বলে দিছে। সান্তোসের হয়ে অবশ্য ভালো খেলতেছে। বিশ্বকাপের পরেও সান্তোসের হয়ে সুন্দর খেলতেছে। আমরা জানি না কতদিন আর ফুটবলটা কন্টিনিউ করবে। কিন্তু এই সময়ে নেইমারের একটা কথা পড়ায় আমার মনে হলো আবার একটু নেইমারকে নিয়ে কথা বলা দরকার। সম্প্রতি ব্রাজিলের একটা মিডিয়ায় বলতেছিলেন যে তাকে যে সবাই বলে ওয়েস্ট অফ ট্যালেন্ট, এই জিনিসটা তার কাছে খুব বিরক্তিকর লাগে। তিনি তো জীবনে কম পান নাই। আমার ওটা পড়ে দুটো জিনিস মনে হলো যে তার কথাটা সত্যি। আসলেই তিনি জীবনে কম পান নাই। মোটেও আন্ডার অ্যাচিভার না। কিন্তু একই সঙ্গে আমরা কেন এটা বলি? কেন এই আফসোসটা করি? আমি কখনো ওয়েস্ট অফ ট্যালেন্ট ঠিক বলি না। আমি বলি যে আসলে প্রিন্স আরো পাওয়ার কথা ছিল। আরো পাওয়ার কথা ছিল। এই জিনিসটা কেন বলি? কারণ হচ্ছে তাকে ইতিহাসের সঙ্গে লড়াই করতে হয়েছে। সময়ের ২ মনস্টার ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসির সঙ্গে লড়াই করতে হয়েছে। সর্বকালের যে ইতিহাস, সেই ইতিহাসে পেলে, ম্যারাডোনার সঙ্গে লড়াই করতে হয়েছে। ফলে কোনো রকম হাইয়েস্ট এভারেজ মার্কেও তার পাস হয় নাই। সবসময় সবাই বলছে যে আরো মার্ক লাগবে। ১০০ তে ৯৯ হলেও হবে না। এই যে ব্যাপারটা নিয়ে নেইমার জীবনটা কাটায়া গেল, এটা তাকে কি শান্তির একটা জীবন দিল? সে কি এই জীবন চাইছে? কারো কাছ থেকে চায়া নিছে যে, "আমার উপরে এই প্রত্যাশার চাপ আপনারা রাখেন সবসময়। আমি যাই পাই না কেন আপনারা বলবেন যে, ওই ছেলেটা ওয়েস্টেড ট্যালেন্ট।" এইটা তো সে চেয়ে নেয় নাই। আমি একটু নেইমারের এই মানবিক জায়গা থেকে দেখি যে নেইমার কি আর নেইমারকে আমরা কিভাবে দেখতে চাইছি। এই দুটোর মধ্যে পার্থক্যটাই আসলে নেইমারের দুঃখ, এই প্রিন্সের দুঃখটা। বসুন্ধরা এম ব্লকে ৪ কাঠা জমির ওপর নির্মাণাধীন দক্ষিণমুখী ৮ তলা আধুনিক ভবন। প্রতিটি ফ্ল্যাট ১৯২০ বর্গফুট। দামে নয়, মানে কিনুন। সিলভার কি রিয়েল এস্টেট লিমিটেড। তাই পৃথিবীটা সবার কাছে লড়াইয়ের মঞ্চ না। পৃথিবীটাকে সবাই খুব কম্পিটিশনের জায়গা হিসেবে দেখে না। এই পৃথিবীতে যেরকম শচীন টেন্ডুলকার থাকবে, লিওনেল মেসি থাকবে, ক্রিস্টিয়ানো রোনালদো থাকবে, সেরকম এই পৃথিবীতে কিছু লোক থাকবে হুয়ান রোমান রিকলমে বা ক্রিস গেইলের মতো। যারা আসলে ওই যতটুকু ভালো লাগবে ততটুকু খেলবে। যদি ভালো লাগে ২-৩ টা ট্রিপল মেরে দিবে। ভালো না লাগলে খেলবে না। এই যে একটা ব্যাপার, এই প্রজাতির মানুষ, এই প্রজাতির মানুষকে আপনি যখন কম্পিটিশনে ঠেলে দেন, বারবার তুলনায় আনেন, এই লোকগুলোর স্বাভাবিক জীবনটা নষ্ট হয়ে যায়। কিছু মানুষ জন্মায়ই মেসি, রোনালদোর মতো। মেসি হয়তো ওরকম কম্পিটিশনটা প্রকাশ করে না। কিন্তু ভেতরে, ভেতরে তো কম্পিটিশনের জন্য মারাত্মক ক্ষুধার্ত। ক্ষুধার্ত না হলে তো এই ৩৯-৪০ বছর বয়স পর্যন্ত এখনো ফাইট করে যেত না। আর রোনালদো তো প্রকাশ্যে সবসময় বলে, "হি ইজ ফাইটিং, হি ইজ ফাইটিং।" সে প্রতিটা জিনিসের জন্য ফাইট করে। কিন্তু সবাই এরকম না তো। বেশিরভাগ মানুষ, পৃথিবীর বেশিরভাগ মানুষ না, বেশ কিছু মানুষ জন্মায় ওই একই রকম প্রতিভা নিয়ে কিন্তু তারা ওই প্রতিভাটা আনন্দের কাজে ব্যবহার করতে চায়। তাদের কাছে জীবনটা আনন্দ। এই ছেলেটার দুর্ভাগ্য হচ্ছে, এই ছেলেটা মোটামুটি জ্ঞান হওয়ার আগে তাকে লোকজন প্রতিযোগিতার রিংয়ে ঠেলে দিছে। বক্সিং রিংয়ে ঠেলে উঠায় দিছে।
অথচ এই বাচ্চাটা ওই সময় চাচ্ছে আনন্দ করতে। যে আমি পারি জিনিসগুলো কিন্তু আমি করব না। আমি মজা করতে করব, প্র্যাকটিসে করব। মেসি আমার ভাই, ওর সঙ্গে আমি কম্পিটিশন করব না। রোনালদো আমার এলাকার বন্ধু, এই পাশেই পর্তুগালের লোক। ওর সঙ্গে আমি কম্পিটিশন করব না। আমি ওর সঙ্গে ফান করতে চাই। ফান করলে চলবে না। ফাইট করো, ফাইট করো। তোমাকে পেলে হতে হবে। দেখেন ১৩-১৪ বছর বয়স একটা ছেলের। এই বয়সের ছেলেটা সান্তোস একাডেমিতে মাত্র একটু বড়ও হয়ে ওঠে নাই, কিশোর হয়ে উঠতেছে ১৩-১৪ বছর বয়সে। একটা দরিদ্র পরিবার থেকে উঠে আসছে। বাবার ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল এবং সেই স্বপ্নটা কাল হয়েছে কিভাবে সেটা শেষ দিকে বলতেছি। বাবা ফুটবলার হতে পারেন নাই, দারিদ্র্যে ডুবে গেছেন। সেই চাপটা খানিকটা ছেলের উপর চাপায় দিছেন। ছেলেকে ফুটবলে দিছেন। ছেলেটা কি বিউটি, ছেলেটা কি বিউটি। সে যতক্ষণ মাঠে বলটা নিয়ে খেলা করে ততক্ষণ মনে হয় খেলতেছে না, ম্যাজিক দেখাচ্ছে। ড্রিবল করে পাগল করে দিচ্ছে, নো লুক পাস দিচ্ছে, এলাস্টিকও করতেছে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? রোনালদিনো। না, রোনালদিনো হলেও হবে না। রোনালদিনোর মতো শুধু আর্ট দেখাবা চলবে না। তোমাকে পেলে হতে হবে। তুমি সান্তোসের একাডেমি থেকে উঠে আসছো, সান্তোসে খেলতেছো, তুমি নেক্সট পেলে। খোদ পেলে বললেন যে, এই ছেলে হচ্ছে নেক্সট পেলে। পেলে আর ম্যারাডোনা জীবনে খুব বেশি বিষয়ে একমত হন নাই। শুধুমাত্র একেবারে নিতান্ত ব্যক্তিগত বিষয়ে যখন ম্যারাডোনাকে বাঁচানোর প্রসঙ্গ আসছে, তখন পেলে ম্যারাডোনার পাশে দাঁড়াইছেন। ও এছাড়া সবকিছুতে ওনাদের খুব ইগোটিক লড়াই ছিল। এই ব্যাপারটায় ওনারা খুব একমত ছিলেন যে নেক্সট পেলে হচ্ছে এই নেইমার। দেখেন পেলে আর ম্যারাডোনার মতো দুজন মানুষ। দুনিয়ার সব মিডিয়া তো বলতেছেই এরকম দুটো মানুষ, সর্বকালের সেরা দুটো মানুষ, তারাও বলতেছে এই ছেলেটা নেক্সট পেলে। তখনও বয়স ১৫ ঠিক হয়ে পারে নাই। এবং শুরুটা তো করলো সেরকমভাবে। সান্তোসের হয়ে কোপা লিবার্তাদোরেস জিতলো। ওই সান্তোসে থাকা অবস্থায় পুস্কাস অ্যাওয়ার্ড জিতে ফেলল। আপনি বোঝেন, সান্তোস যেখানকার খোঁজ আমি আপনি ঠিকমতো রাখি না। ওই দক্ষিণ আমেরিকার অন্ধকার দুনিয়ায় টেলিকাস্ট হয় না খেলা। সেরকম একটা জায়গায় খেলে একটা ছেলে পুস্কাস অ্যাওয়ার্ড জিতে গেছে। কোপা লিবার্তাদোরেস জিতাইছে পেলের পরে ১ম বারের মতো এসে। এর মাঝখানে তারা মহাদেশীয় প্রতিযোগিতায় জেতে নাই। লোকেদের চাপ আরো বাড়তেছে, প্রত্যাশা আরো বাড়তেছে। তাহলে ব্রাজিলকে জিতাও। তাহলে তুমি ইউরোপে যাচ্ছ, ইউরোপ জয় করো। ওখানে লিওনেল মেসি বলে একটা লোক আছে, তারে হারাইতে হবে। ক্রিস্টিয়ানো রোনালদো আছে, তাকে হারাইতে হবে। ও শুধু হাসে, ও শুধু মজা করতে চায়। যে ওদের কাছে তো আমি যাবো, ওদের সঙ্গে ফান করতে যাবো। এই ফান করতে দিল না দুনিয়া তাকে। ফান করাটাই বরং অসহ্য হয়ে গেল। দেখেন ও যখন বার্সেলোনায় আসলো, সবাই কি ধরে নিল যে বার্সেলোনায় সে আসছে, এসে মেসিকে ম্লান করে দেওয়ার জন্য খুব ফাইট করবে। ইব্রা যেমন শুরুতে খুব দাঁত-টাত শক্ত করে মেসির সঙ্গে ফাইট করার চেষ্টা করছে। পরে অবশ্য মারাত্মক মেসি ভক্ত হয়েছে ইব্রা ছেড়ে যাওয়ার পরে। কিন্তু ওখানে গিয়ে আরে কিসের ফাইট? তুমি হচ্ছে আমার বড় ভাই। এটা ওদের যেটা ১ম মুখোমুখি ম্যাচ হলো, এর আগে ওদের দেখা হয়েছিল কিনা জানি না। ম্যাচটা লাইভ দেখছিলাম। ইউএসএ তে ম্যাচটা হয়েছিল। আর্জেন্টিনা জিতছিল বোধহয় ৪-৩ এ। ওই ম্যাচে আমি ওই ছেলের ম্যাচুরিটি এবং ও যেভাবে মেসির সঙ্গে কথা বলতেছে, এটা দেখে আমি বুঝছি যে এই ছেলে কম্পিটিশন করতে আসে নাই। এই ছেলে দুনিয়ার সবকিছু মানুষকে দিয়ে দিতে আসে। যে নাও আমি এটা পারি কিন্তু আমি তোমারে দিলাম। আমার এগুলার প্রতি কোনো আগ্রহ নাই। আমি তোমার সঙ্গে মিশতেছি, তোমার সঙ্গে ফান করতেছি, তুমি আমার ভাই এটাই যথেষ্ট। ও মেসির সঙ্গে ফাইট করল না। একটা দিনের জন্যও ফাইট করল না। মেসি সুয়ারেজ টিমে আছে তারপরেও সে সব আলো কেড়ে নিতে পারে চাইলে। সেটা তো পিএসজি সবচেয়ে ভালো জানে। পিএসজির বিপক্ষে যে কামব্যাকটা দিল, ওয়ান ম্যান শো। মেসি, সুয়ারেজ আছে তাতে কি হয়েছে? এক নেইমার কামব্যাক করায় দিল। এছাড়াও সিজনের পর সিজন আমরা দেখছি না যে নেইমার ম্লান করে দিচ্ছে মেসি বা সুয়ারেজকে। কিন্তু ওই আলোটা সে কখনো নিতে চায় নাই। কখনো ওই আলোচনাটায় আসতে চায় নাই। সবসময় বড় ভাই মেসি আছে, মেসি। মেসির ঘাড়ে উঠতেছে। ঠিক রোনালদিনহো মেসির জন্য যা ছিল, ওর জন্য কেমন যেন মেসি তাই। ও ভাই, ভাই। কোপা আমেরিকায় হেরে যাচ্ছে মেসির দলের কাছে। তারপরে দুজনে এক জায়গায় বসে হাসতে, হাসতে গড়ায় পড়তেছে। ও মেসির ঘাড়ের উপর গড়ায় পড়তেছে। জাস্ট ২-৪ বছর ছোট একটা ভাই। এরকম একটা ব্যাপার। কোনোভাবে কারো সঙ্গে কম্পিটিশন করবে না। ও ধরেই নিছে জীবনটা হচ্ছে ফান করার জন্য। এই ফিলোসফিটা তো আমরা এই যে কেজো দুনিয়া, তোমাকে লড়াই করতেই হবে, তোমাকে জিততেই হবে। ওর বাবা ওই যে শুরুতে বললাম নিজে ফুটবলার হতে পারেন নাই। এটা অবশ্য আমি দেখছি যে যেসব খেলোয়াড়ের এজেন্ট তার বাবা, একমাত্র হোর্হে মেসি ব্যতিক্রম। এছাড়া অলমোস্ট সবাই ওই বাচ্চাটাকে মিল্কিং করার চেষ্টা করেন। বাচ্চাটার ভেতর থেকে নিজের ওই না পাওয়া ব্যাপারটা বের করে আনতে চান এবং কত বেশি আয় করানো যায়, কত বেশি শ্রেষ্ঠত্বের পথে পাঠানো যায়, কত প্রতিযোগিতা করা যায়।
শারাপোভার কথা মনে আছে না? শারাপোভার বাপের সেই ব্যবসায়িক প্রবণতা, মেয়েটাকে প্রায় নির্যাতন করা। যাই হোক, নেইমারের বাবা হয়তো তা করেন নাই, কিন্তু প্রতিটা পদক্ষেপে ছেলেটাকে ওই ভুল কম্পিটিশনের জগতে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। যখন তার আরো বার্সায় থাকার দরকার ছিল, মেসি আস্তে, আস্তে ওই পিকটা হারাচ্ছে, সুয়ারেজ পিকটা হারাচ্ছে। তখন তো সারা বিশ্বের নেতা হয়ে উঠতেছে সে। রোনালদো তো পিক হারানো শুরু করল। ওই টাইমটায় ৫-৬ টা বছর যদি সে বার্সায় থাকে, তাহলে ব্যালন ডি'র তার পায়ের ধারেও গোটা ৫ এক থাকতো। এটা নিঃসন্দেহে বলা যায়। শুধু তার দরকার ছিল ইউরোপীয় শ্রেষ্ঠত্ব বারবার অর্জন করা। সে ক্ষমতা তো তার ছিল। বার্সার ওই টিমটাকে নিয়ে, মেসিকে পাশে নিয়ে অনায়াসে বার্সাকে নিয়ে ওটা করতে পারত। না, ওই সময়টায় তার বাপ একটা ভয়াবহ ভুল চাল দিল। কি ভুল চাল দিল? তাকে পিএসজিতে পাঠায় দিল। দেখেন, ব্রাজিলে আমরা পিএসজি থেকে আবার আলোচনা শুরু করব। ব্রাজিলের যদি আপনি দিকে দেখেন, কি না জিতাইছে সে? আমরা বলি ব্রাজিলে কিচ্ছু পায় নাই। কনফেডারেশনস কাপ জিতাইছে। সেখানে সর্বোচ্চ গোলদাতা হইছে। কোপা আমেরিকার জয়ী দলে ছিল, সে জিতাইছে এ কথা বলা যাবে না, ইনজুরিতে ছিল। অলিম্পিক জেতাইছে। ব্রাজিলকে অলিম্পিক জেতাইছে, যেটা তাদের খুব আরাধ্য একটা পদক ছিল। ব্রাজিলকে বিশ্বকাপও তো জিতায় দিচ্ছিল। একদম দুয়ারে ছিল। আপনি নিজের মাটির বিশ্বকাপটার কথা ভাবেন ব্রাজিল। ব্রাজিল ২০১৪ বললে ব্রাজিলিয়ান সমর্থকরা কথা বলতে চায় না। ওই যে এক শিখছে প্রতিপক্ষগুলো ৭-১ এ ট্রল করা। মানে আমাদের দেশে বা পৃথিবী জুড়ে মানুষকে খোঁচাইতে পছন্দ করে। ওই কষ্টের জায়গায় খোঁচা দেয়। কিন্তু ওই ৭-১ কে আপনি সরায় রাখেন বা ৭-১ এর কজটা ভাবেন, তাহলে আপনি দেখবেন যে ২০১৪ ওয়ার্ল্ড কাপে কি বিউটিফুল ফুটবলটা নেইমার এবং ব্রাজিল খেলতেছে। আপনি ওই দলকে বিশ্বকাপ ছাড়া আর কিছুতে কল্পনা করতে পারেন? ওই দলটার তো বিশ্বকাপ জয় করা উচিত ছিল এবং সেরকমই খেলতেছিল। সে তো মানে ম্যাজিকের মতো খেলতেছে। শেষ পর্যন্ত ওই যে কলম্বিয়ার একটা ডাকাতের মতো ছেলে, ঘাড়ের উপরে লাফ দিয়ে উঠে, পিঠের উপরে লাফ দিয়ে উঠে হাঁটু দিয়ে মেরুদণ্ডে একটা আঘাত করল। ওটাই তো আসলে নেইমারকে কার্যত শেষ করে দিল। সারাটা জীবন যত ধরনের ইনজুরিতে ভুগছে, সেটা ওখান থেকেই শুরু। ওটারই সাইড ইফেক্ট। আমি তো ডাক্তার না, কিন্তু আমি নিশ্চিত ডাক্তাররা বুঝতে পারবেন যে ওই ইনজুরিটাই নানা রূপে ওর ফিরে, ফিরে আসে। ফলে ব্রাজিলের হয়ে তার ওই স্বপ্নটা হলো না জেতাটা। এর আগেও হতে পারত। ২০১০ এ যদি দুঙ্গা ওই অতি বুদ্ধির কাজ না করতেন যে নেইমারকে এত কম বয়সে নেব না। তাহলে ২০১০ যে টিমটা ছিল, ওই টিমটাও কি কম দুর্দান্ত ছিল? কি টিম! তখন দানি আলভেজ দুর্দান্ত ফর্মে। তারপরেও দানি রেগুলার টিমে চান্স পায় না। ওই টিমটা সুন্দর টিম ছিল। ১০-১৪ দুটোতেই নেইমার যদি থাকতো ঐরকম ছন্দে, নেইমারকে এটাতে মেরে বের করে দিল, ওটাতে দলেই নিল না। এই দুটো যদি সে পুরো টুর্নামেন্ট খেলতে পারত, আমি নিশ্চিত একটা বিশ্বকাপ সে হাতে করে নিয়ে ফিরত। তাহলে আর আজকে এত সব কথা হতো না। কিন্তু ওই যে সামান্য বিশ্বকাপটা, একটা ম্যাচ আর একটা ম্যাচ, সেমিফাইনাল ম্যাচটা আর ফাইনালটা। এই দুটো ম্যাচের কারণে ছেলেটারে আন্ডার অ্যাচিভার বলি আমরা। আবার পিএসজিতে যখন আসলো, আমরা ভাবি পিএসজিতে যাওয়ার পরেই বোধহয় শেষ হয়ে গেছে। আসলে কি তাই? ৫ টা লিগ ওয়ান জিতছে ওখানে। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলছে টেনে একা দলটাকে। কিডন্যাপ করছে ওখানে। আমরা ভাবি ওই অধ্যায়টা কিছু না। ও পর্যন্তও ঠিক ছিল। ওর বাবা তো ১ম ভুল পদক্ষেপটা নিলেন, ওকে পিএসজিতে পাঠায়। অবশ্যই মারাত্মক ভুল। বার্সেলোনায় থাকলে অন্তত ক্লাব পর্যায়ে তার শ্রেষ্ঠত্ব অর্জন করতে, ব্যালন ডি'র ২-৪ টা জিততে কোনো বাধা থাকতো না। ওকে পিএসজিতে গেছে, পিএসজি কিন্তু আস্তে, আস্তে গোছায় উঠতেছে। পিএসজির সে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তুলতেছে। মানে বিশ্বসেরা হতে একটু বাকি এরকম একটা অবস্থা। যেকোনো সময় ব্যালন ডি'র কাছে চলে আসবে। সেই সময় হঠাৎ করে যে ছেলেটার তখনো পর্যন্ত ইউরোপেই পিক টাইম শুরু হয় নাই, এরকম বয়সে সে তারে নিয়ে মধ্যপ্রাচ্যে চলে আসলো তার বাপ। মানে কিসের কি? তার আ বা বড় ভাই বন্ধু মেসি তখনো মিয়ামিতে যাওয়াটা কনফার্ম করে নাই। তার থেকে ৬-৭ বছরের বড়। রোনালদো কেবল এই সৌদি আরবের পথে রওনা দিছে। তুমি তো তাদের চেয়ে বাচ্চা। এই নেইমারকে কোন কারণে তার বাবা এই সৌদি আরবে যাওয়ার সিদ্ধান্ত নেন? এটা ভয়াবহ ব্যাপার না? ছেলেটার ক্যারিয়ারটা শেষ হয়ে গেল। এই যে ইউরোপ থেকে আজকের দিন যতই বলি সাম্যের স্বপ্ন দেখি, সারা পৃথিবীতে গ্লোবালাইজেশন এর স্বপ্ন দেখি, কিন্তু রিয়েলিটি তো ইউরোপের বাইরে মানে আপনি চোখের বাইরে, চোখের বাইরে মানে আপনি শেষ। ইউরোপের বাইরে গেল, শরীরটা আরো ছেড়ে দিল। পুরনো ইনজুরি গুলো ফিরে, ফিরে আসতে লাগলো। মাঠেই নামতে পারে না। তারপরে তো আসলে ট্র্যাজেডি আর ট্র্যাজেডি।
সে মাঠের বাইরে থাকলো ১ বছর, ১.৫ বছর। সান্তোসে ফিরলো, আবার ইনজুরি। সৌভাগ্য যে কার্লো আনচেলত্তি নেইমারকে কখনো চিনতে ভুল করেন নাই। বিশ্বকাপটা নিলেন। বিশ্বকাপটাতেও আমরা খেলা দেখতে পারলাম না। অন্তত যে ম্যাচটা বাদ পড়লো, ওই ম্যাচটা যদি শুরু থেকে খেলতো, তাও রেজাল্টটা অন্যরকম হতো। এট লিস্ট এভাবে তো বলা যায় যে পেনাল্টিটা ওই ১ম পেনাল্টিটা মিস হতো না। ১ম পেনাল্টিটা অন্তত হলে ম্যাচটায় তো টিকে থাকতো ব্রাজিল। যাই হোক এইসব আফসোস নেইমারের করার কথা না। ওই যে শুরুতে যে কথাগুলো বললাম, তাকে আসলে তার বাবা দ্বিমুখীভাবে ক্ষতিগ্রস্ত করছে। একটা হচ্ছে এই যে মিডিয়া তৈরি করা যে কম্পিটিশন, এই কম্পিটিশনে জোর করে বারবার ঠেলে দিছে। এবং সেই কম্পিটিশনের লোভে তাকে আ ভুলভাল সিদ্ধান্তে পরিচালিত করছে। আরেকটা হচ্ছে ওই টাকার লোভের সঙ্গে পেরে ওঠে নাই। ফলে ছেলেটা যে ন্যাচারালি যা হওয়ার কথা ছিল, ও যদি নিজের আনন্দ মতো যেভাবে ও জীবন কাটাতে চেয়েছে, সেটা করতে পারত। তাহলে এর চেয়ে অনেক বেশি অ্যাচিভমেন্ট হতো। অ্যাচিভমেন্টের দরকারও ছিল না। পৃথিবীকে আরো বেশি আনন্দ দিতে পারত। আজকে ওর এই কষ্ট নিয়ে কথাটা বলতে হতো না যে, "আপনারা কেন বলেন আমি লা ওয়েস্ট অফ ট্যালেন্ট?" এইটা ওর বলতে হতো না। আরো বেশি মানুষ ওকে নিয়ে আনন্দিত থাকত। কি হবে? একটা বিশ্বকাপ জেতা কি খুব জরুরি? আমি ধরেন প্রচন্ড মেসি ভক্ত বলে বিশ্বকাপ মেসি না জিতলে তর্কে জিততে পারব না। এজন্য খুব জরুরি ছিল একসময় আমার কাছে। কিন্তু রিয়েলিটি তো ভাই রোনালদো, মেসি, নেইমার এদের জন্য বিশ্বকাপ খুব একটা জরুরি জিনিস না। আমরা কি ডি স্টেফানোর নাম ভুলে গেছি নাকি? কেউ ভুলে যায়। কেউ ক্রুইফের নাম ভুলে যায়। এই পৃথিবীতে তাদের ম্যাজিক কখনো শেষ হয়ে যাবে। বিশ্বকাপে তো ডি স্টেফানো খেলতেই পারলেন না। তাতে কি হইছে? এদের লেভেলে বিশ্বকাপ ওই রকম ম্যাটার করেন না। শুধু তর্কের কাজে লাগে। মেসিকে জিতানোর কাজে আমার লাগছে ওইটা। এছাড়া আসলেই আমি বিশ্বাস করি এটা খুব বড় ব্যাপার না। কিন্তু তার আরো জাদু দেখানোর সুযোগ ছিল। সেই জাদুটা দেখাতে দেয় নাই তার বাবার ওই বারবার তারে জোর করে রিংয়ে ঠেলে দেওয়া। হ্যাঁ, পৃথিবী তো বলবেই। পৃথিবী তো বলবেই যে তোমার সময় ২ টা মনস্টার এই পৃথিবীতে আছে। লিওনেল মেসি আছে, ক্রিস্টিয়ানো রোনালদো আছে। তাদেরকে তোমার হারাতে হবে। তোমার আগে এই পৃথিবীতে ওই সান্তোসে পেলে নামে একটা মহা মনস্টার জন্মায় গেছে। সে যা করছে তোমার তাকে হারাতে হবে। তোমার আগে পৃথিবীতে ম্যারাডোনা নামে একটা লোক জন্মাইছিল তোমার পাশের দেশে, তাকেও হারাতে হবে। পৃথিবী বলবে, মিডিয়া বলবে, ভক্তরা বলবে। কিন্তু তাকে রিংয়ে ওঠানো যাবে না জোর করে। কেউ যদি উঠতে চায়, তার যদি ওই উদ্যম থাকে, তার যদি মনে হয় পৃথিবীতে আসছে কম্পিটিশন করতে, কেউ যদি ক্রিস্টিয়ানো রোনালদো হতে চায়, হোক। আবার কেউ যদি নীরবে ফাইট করতে চায় মেসির মতো, হোক। কিন্তু কেউ যদি বলে, "না রে ভাই, এমনি আনন্দের চোটে যা আসে আসুক কিন্তু আমি এই ফাইটের পিছনে ছুটব না।" তাকে ওইটাই করতে দেন। তাকে আনন্দই করতে দেন। এই যে আজকেও দেখেন লামিন ইয়ামাল যখন ছুটি পায়, সে কোথায় চলে যায়? দেখছেন? এই লামিন ইয়ামাল লাস্ট টাইম ছুটি কাটাইতে চলে গেল রিওতে। কোথায়? ওই নেইমারের ইয়েতে বা 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 বাড়িতে। সেখানে গিয়ে কত মজা করছে। ইয়ামালের সঙ্গে তো তার কোনদিন একসঙ্গে খেলাও হয় নাই। ইয়ামাল যখন এতটুকু বাচ্চা তখন আ নেইমার ওখান থেকে চলে গেছে। কিন্তু ওই ইয়ামাল জানে যে আমার মতো এরকম আনন্দ করতে পারা বড় ভাইটা কে আছে। সে তো ওই জীবনটাই কাটাতে চাইছে। সে তো আনন্দ করতে চাইছে, মাঠে গিয়ে ওই নানা রকম মজা করতে চাইছে। মজা করে মেসিরে দিতে চাইছে, সুয়ারেজরে দিতে চাইছে, বার্সেলোনারে দিতে চাইছে, ব্রাজিলরে দিতে চাইছে। নিজের কম্পিটিশন নিয়ে অত মাথা ব্যাথা ছিল না। কিন্তু ট্র্যাজেডিটা এই যে তার পরিবার এবং সারা পৃথিবী তাকে দিয়ে জোর করে বক্সিং রিংয়ে লড়াই করালো। বক্সিং রিংয়ে এই লড়াইটা করাইতে গিয়ে সে না পেল ওই আনন্দটা, না আনন্দের সঙ্গে অটোমেটিক যে আরো সাফল্য আসার কথা ছিল সেগুলোও আসলো না। তবে যা আসছে ওই যে শুরুতে বললাম সেই প্রোফাইলটা আপনি একবার চোখ বুজে ভাবেন যে মেসি, রোনালদো এই সময় নাই। এই প্রোফাইলটা নিয়ে একটা ছেলে আপনার সামনে এসে টিভিতে দাঁড়াইছে। আপনি নিশ্চয়ই বুকে হাত দিয়ে বলবেন যে, "তুমি নিশ্চয়ই এই সময়ের সেরা।" এই জায়গা থেকে অন্তত দেখেন, এই ছেলেটারে ওই আ এই ছেলেটারে আন্ডার অ্যাচিভার ভাইবেন না। শেষ পর্যন্ত প্রিন্স কিং হইছে। আমরা টের পাই নাই। এটা আমাদের ব্যর্থতা। প্রিন্স নেইমারের জন্য অনেক শুভেচ্ছা। আমি জানি না আর কখনো তার খেলা লাইভ দেখা হবে কিনা। সান্তোসের খেলা তো লাইভ দেখা হয় না। টুকটাক গোল করলে ওই সে গোল করছে, হইলে হাইলাইটস দেখি এরকম হয়। আমি জানি না আর কখনো ওই হাসিটা, ওই কান্নাটা দেখতে পাবো কিনা। বিশ্বকাপেই হয়তো শেষবারের মতো দেখা হয়ে গেল। তবে যা দিচ্ছ নেইমার অনেক, অনেক খুশি। এই সময়ে জন্মানো একজন মানুষ হিসাবে প্রিন্সের এই যেটুকু যা দেখছি,
এটাতে নিজেকে খুব সৌভাগ্যবান মনে করি। আমি বিরাট সৌভাগ্যবান। আমি এইসব মহানায়কদের মাঠে লড়াই করতে দেখছি। অনেক ধন্যবাদ প্রিন্স।